আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে তার কূটনীতি বা পররাষ্ট্রনীতি সেটি কিভাবে আসলে সামনের দিকে এগিয়ে নেবে, বিশেষ করে যদি যখন বলা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ নীতি প্রথম, সেক্ষেত্রে অনেকগুলো বা আন্তর্জাতিক শক্তি বা পরশক্তি যেটি বলি সেটি বাংলাদেশকে মাথায় রাখতে হয় সবসময়। ধন্যবাদ জাকির ভাই, এবং একই সাথে দিলারা আপা এবং 21 টিভির সকল দর্শক এবং কলাকুশলী সকলকে শুভেচ্ছা। এখানে যে বিষয়টি, প্রধানমন্ত্রীর বেজিং সফর, তার আগে মালয়েশিয়া সফর, এরপরে আরও দেশ সফর করবেন, এখানে শেষ না, এখানে ফুল স্টপ হবে না আর কি, ঠিক আছে। এবং যেহেতু ফুল স্টপ হবে না, ফলে আপনি আপাতত পেন্ডুলাম কোন দিকে যাচ্ছে এটাকে ধরেই আপনি মনে করলেন যে হ্যাঁ এইদিকে চলে গেছি আমি, ব্যাপারটা তা না। আর একটা বড় বিষয় মাথায় রাখতে হবে যে এখানে কূটনীতি রাজনীতির সাথে তার চেয়ে বড় একটা বাণিজ্যিক ব্যাপার রয়েছে, ঠিক আছে। এই মুহূর্তে বাংলাদেশ যে অর্থনৈতিক মানে ইয়ার ভিতরে রয়েছে, যে জায়গায় বাংলাদেশ ধুঁকছে, স্ট্রাগল করছে, সেখান থেকে বেরিয়ে আসবার জন্য বাংলাদেশের আবার অর্থনৈতিক ব্যাপার স্যাপার আবার নতুন করে সাজাতে হচ্ছে। বৈদেশিক বাণিজ্যটা নতুনভাবে, এটা নতুন নতুন দুয়ার খোলার চেষ্টা করা হচ্ছে, এবং সেটার যাত্রার একটা গুরুত্বপূর্ণ অংশ মালয়েশিয়া করছেন, একটা গুরুত্বপূর্ণ অংশ চীনে করছেন আর কি। এই হলো বিষয়। আমি যেটা বুঝি তাদের আলোচনা বা এখন পর্যন্ত যে সংবাদগুলো বাংলাদেশে আসে, খুব বেশি এখানে পলিটিক্যাল বা ডিপ্লোম্যাটিক্যালি কোনো স্টেপিং তারা নিচ্ছে না আর কি। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার আপনি যেমন যে প্রশ্নটা ছুড়েছিলেন আমাদের দিলের আপার দিকে, যে ভারত, রাশিয়া না যুক্তরাষ্ট্র, যে বাংলাদেশ কোন দিকে ঝুঁকবে আর কি, এটা খুব ইন্টারেস্টিং ছিল আর কি প্রশ্নের এই জায়গাটা। এটা একটা দেখেন, বাংলাদেশের সেই সুযোগ কি আছে? ধরেন কথার কথা যে সে ভারত রাশিয়ার দিকে ছুটলো কিংবা সে চায়নার দিকে ছুটবে, বদন্যতায়, হ্যাঁ। এবং আজকের যিনি ফরেন মিনিস্টার, তখন তিনি ছিলেন ন্যাশনাল সিকিউরিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টার তাদের বদৌলতে তো আমরা তো সেই জায়গায় আমার হাত করা পড়ে আছে। আমরা তো যেদিকে ইচ্ছে সেদিকে ঝুঁকতে পারবো না, ছুটতে পারবো না, আমার প্রয়োজনে আমি পারবো না। আমার রাশিয়ার থেকে তেল কিনতে হলে পারমিশন নিতে হবে আপনার আমেরিকার কাছ থেকে। ইরানের হয়তো 60 দিন এখন তেল কেনা যাবে, 60 দিন পর যদি আমি আবার ডাইরেক্ট ইরানের সাথে তেল কেনার চেষ্টা করি, আবারও আমার তো পারমিশন নেওয়া লাগবে, কারণ আমি তো চুক্তি করে বসে আছি এবং সেই চুক্তিতে আমি বাতিল করিনি। সেই চুক্তি রেখে আমি আবার চেষ্টা, একটা ড্রাইভ দিচ্ছেন তারেক রহমান এদিক ওদিক। এখন এই বিষয়টাই গিয়ে গুরুত্বপূর্ণ আর কি। তো ফলে আমি এই বাণিজ্য চুক্তিকে মানে আপহোল্ড করে আবার কি করব সেটা একটা দেখার বিষয়। আর এখানে কি গল্পটা শেষ হয়ে যাচ্ছে? যদি আন্তর্জাতিক কূটনীতির কথা চিন্তা করি বা আমি রাজনীতির কথা চিন্তা করি, গল্প তো এখানেই শেষ না। আমার তো গিয়ে আরও দুটো চুক্তি আমার জন্য একদম রেডি, হ্যাঁ। জাস্ট এখন এটা মানে আনুষ্ঠানিকতা বাকি আর কি। একটির নাম আপনার আকসা, একটা জিএসও MIA, জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইন্টেলিজেন্স অ্যাসিস্ট্যান্সি, বা অ্যাকুইজিশন, ক্রসিং, সার্ভিসিং ইত্যাদি ব্যাপার স্যাপার। এবং এই ব্যাপার স্যাপারগুলোতে যেটা দেখা যায় যে এখন গিয়ে বাংলাদেশ রীতিমতো আমেরিকান বলয়ের ভিতরে। আপনারা খুব ভালো এটা বলছিলেন যে আমাদের উচিত না এই মুহূর্তে, বিশ্ব পরিস্থিতির যে চেঞ্জটা আসতেছে, এই মুহূর্তে উচিত না আমাদের কোনো বলে আটকে পড়ে যাওয়া। কিন্তু উচিত না হলেও আমরা কিন্তু আটকার দিকে যাত্রা শুরু করে দিছি, আমরা আটকা পড়ে গেছি আর কি। আটকা পড়ার পর এইখানে আপনার ইঁদুর বিড়াল খেলার সময় বিড়াল একটু ওখানে, আপনি বলছেন যে আমরা কি পশ্চিমার দিকে আটকা পড়ে গেছি? পশ্চিমা কথাটা বলবো না, কারণ পশ্চিমার ওই জায়গাটা তো এখন নতুন পোলারাইজেশন হচ্ছে, ঠিক আছে। এখন পুরো পশ্চিমটা এক জায়গায় নাই আর কি, ঠিক আছে। পশ্চিম প্রাচ্য ওইভাবে করে আমি ভাগ করবো। লুক ইস্ট বলে তার একটা পলিসির কথা বলতেছেন আর কি, হ্যাঁ। তারেক রহমানের যারা ইয়ারা আছেন, মুখপাত্র আছেন, তারা বলতেছেন এখন বিএনপি বা তারেক রহমান লুক ইস্ট করার চেষ্টা করছেন। তো এখন লুক ইস্ট, লুক ওয়েস্ট, এটাও কিন্তু আরও 30 বছর আগে, 20 বছর আগের পলিটিক্স। এখন আপনি দেখবেন যে বিশেষ করে ইরান যুদ্ধকে নিয়ে যে আমেরিকার যারা অ্যালাই ছিল, ওয়েস্টের যে অ্যালাই, ওয়েস্টার্ন ইউরোপের যে অ্যালাই, তারা কি অ্যাপ্রোচ করেছে, ফ্রান্স বলেন, ইংল্যান্ড বলেন, স্পেন বলেন, তাদের অ্যাপ্রোচ কী ছিল? লেবানন সম্পর্কে তাদের কি, আমেরিকার যে স্ট্যান্ড নিচ্ছে ইসরায়েলের পক্ষে,
ওইভাবে করে ওয়েস্ট কি ইসরায়েলের পক্ষে ওই অবস্থানটা নিচ্ছে? ওই অবস্থানটা নিচ্ছে না। ফলে এখানে হচ্ছে পোলারাইজেশন নতুনভাবে হচ্ছে, এবং আপা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ উচ্চারণ করছে, এবং যেটা যেদিকে পৃথিবীটা সেই যেদিকে চলে যাচ্ছে, বা 90s-এ সোভিয়েত কলাপসের পর বা ইস্টার্ন ইউরোপে কমিউনিজমের প্রত্যেকটা দেশের কলাপসের পর মোটামুটি সারা পৃথিবীর মোড়ল সাজে বসছিল হচ্ছে আমেরিকা, এবং এক মোড়লের এই ইউনিপোলার ওয়ার্ল্ড অব্যাহত ছিল। সেটা প্রথম চ্যালেঞ্জ হলো ইউক্রেন মানে যুদ্ধের মধ্য দিয়ে, রাশিয়ার ইউক্রেন অ্যাগ্রাশনের মধ্যে দিয়ে চ্যালেঞ্জ হলো, এবং এটা ইরানের ওয়ারের পর আরও বেশি চ্যালেঞ্জ হলো যে এখন আর বলা যায় না যে পৃথিবীটা, দুনিয়াটা হচ্ছে এক মেরুর দুনিয়া আর কি, ইউনিপোলার দুনিয়া। এখানে বহুপোলার দাঁড়াইতে পারে। এই বহুপোলার দাঁড়ানোর জন্য চেষ্টাটাও অনেক পুরনো। ব্রিক্সের কথা আপাই বলছেন, আপার সেই ব্রিক্স, যেখানে ব্রাজিল, যেখানে রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা, এরা মিলিয়ে একটা চেষ্টা ডলারের এগেনস্টে এবং আমেরিকান সাম্রাজ্যবাদের এগেনস্টে তাদের একটা হচ্ছে গিয়ে প্রক্রিয়া একটা চালু করার চেষ্টা করেছে, এবং তারা ব্রিক্সের একটা মুদ্রাও চালু করার, কিন্তু কমন মুদ্রাও চালু করার চেষ্টা করেছিল ইউরোপীয় ইউনিয়নের মতো। তো সেখানে বাংলাদেশ ঢুকতে পারেনি, খুব ভালো আমরা জানি আর কি। তারপরেও আমি একটা জায়গায় আবার সব কথা মানি, কিন্তু খলিল সাহেব ব্রিক্সের সদস্য হওয়ার ক্ষেত্রে রাশিয়ার সাথে দেন দরবার, এটা ঠিক বিশ্বাস করা যাচ্ছে না। কারণ খলিল সাহেবের যে হচ্ছে গিয়ে মানে যে মুভ এবং তার সাথে যে বন্ধুত্ব, তার পুরনো বন্ধুত্ব এবং তার অনেক বছর সে দেশে থাকা, ফলে এত সহজ না হচ্ছে সেই বলয়, সেই বৃত্ত থেকে বেরিয়ে এসে ব্রিক্সের সাহায্যের জন্য হচ্ছে গিয়ে দৌড়াদৌড়ি করা রাশিয়ার কাছে, এটা খলিল সাহেবের পক্ষে সম্ভব না আর কি। মানে আমি ইনফরমেশন, এক ডকুমেন্টস না পাইলে আমি এটা বিশ্বাস ঠিক করতে পারি না। ডাইভার্সিফাই করা দরকার, ঠিক আছে, এটা আপার সাথে আমার খুবই খুবই একমত, কিন্তু আমার ডাইভার্সিফাই করবার যে অধিকার, সেই অধিকারটা আমি কিন্তু রাখি নাই আর কি। আমরা দেখেছি মৌলিক আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমেরিকার সাথে বাংলাদেশের লাস্ট 1.5-2 বছরে, মৌলিক। আপনার ইউনূস সাহেব অনেক চমৎকার বক্তব্য দিয়েছেন চায়নায়, হ্যাঁ, গার্ডিয়ান অফ দ্য সি শব্দটা আবার অনেকদিন পর আমার মাথায় মনে পড়লো, হ্যাঁ, সমুদ্রের অভিভাবক হবো আমরা আর চায়না, এরকম সুন্দর চমৎকার বক্তব্য দিয়েছেন। আসলে প্রফেসর সাহেব মানে প্রফেসর ডক্টর ইউনূস অত্যন্ত মোটিভেটিং বক্তব্য দিতে পারে, কিন্তু আমি একটু তো মানুষ শুধু সহজে মোটিভেট হই না, কিন্তু পরে যখন একটু পরখ করে দেখি তখন খুব হতাশ হই আর কি। কিছুই হয় নাই চায়নার সাথে। ওই সময় উনি খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার বক্তব্য দিয়েছেন, কিন্তু বক্তব্যের কোনো ইমপ্লিকেশন হয় নাই, একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং পর্যন্ত চায়নার সাথে হয় নাই, কিচ্ছু হয় নাই। $2 বিলিয়ন, এটা কথার কথা, খালি চোখে দেখছি, ঠিক আছে। ওনার 18 মাসে এটা $18 তো ইনভেস্টমেন্ট আসে নাই চায়না বা অন্য কোথাও থেকে আর কি। ফলে আমি গল্পটা শুনতেছি, আমি উজ্জীবিত হচ্ছি, তা কিন্তু আমার উজ্জীবিত হলে হবে না, তো আমাকে দেখতে হবে যে হ্যাঁ আমার পাওয়ার কথা অনেক কিছু, পেলাম কি আসলে।